আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা প্রতিদিনের মতো আজকেও যুক্ত হলাম আমাদের প্রতিদিনের লাইভ যেই জিকে লেকচার সিরিজ আমরা কন্টিনিউ করছি বিগত বেশ কিছুদিন ধরে। আজকে আমাদের জিকে সাজেশন ক্লাস 8, অর্থাৎ 8 নাম্বার ক্লাস। আমাদের বিগত ক্লাসগুলি কিন্তু আপনি আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। যারা বিগত ক্লাসগুলি করেননি সেখান থেকে কিন্তু আপনারা রেগুলার ক্লাস করতে পারবেন। তো আমি একটু দেখে নিই যে আমাদের সাথে কারা কারা যুক্ত হলো। আচ্ছা, ওকে। তো আমরা জানি যে আমাদের এই সপ্তাহে বেশ কিছু পরীক্ষা আছে এবং ইদানিংকালে সিভিল সার্জনের কিছু পরীক্ষা হলো। আমাদের অনেক চাকরি প্রত্যাশী আছে যারা 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের জন্য আসলে চেষ্টা করছে বা লড়ে যাচ্ছে, ফাইট করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। একই সাথে আমরা কিছুদিন আগেই 46তম বিসিএস প্রিলি দিয়ে আসলাম এবং সেটার অলরেডি প্রিলির রেজাল্টও হয়ে গেছে এবং আমরা জানি যে পিএসসি এক প্রকার রেকর্ড করেছে, স্বল্পতম সময়ের মধ্যে এবার প্রিলি রেজাল্ট তারা পাবলিশ করেছে। তো এখান থেকে আমরা যে মেসেজটা নিব, যেটা আমি গতকালও বলেছিলাম, যে আসলে এখন আমরা যে কাজটা করব, এখন থেকে শুধুমাত্র বিসিএস ওরিয়েন্টেড প্রিপারেশন নিব না, বিসিএসকে টার্গেট করে আগাবো না। আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট জিকের জন্য, আমি বলতেছি, হ্যাঁ এখানে কি বলছি, জিকে সাজেশন ক্লাস অ্যাটলিস্ট জিকের জন্য আমি বলবো। ইভেন এই কথাটা যারা আমাদের যেমন এইচএসসির অনেক স্টুডেন্ট বা এসএসসির অনেক স্টুডেন্টও ক্লাসগুলি করে থাকো, গতকালও যেমন আমরা হচ্ছে একাডেমিক কিছু স্টুডেন্ট পেয়েছিলাম। তো যারাই আর কি ক্লাসগুলি করো, তো আমি তাদেরকেও বলবো যারা এইচএসসিতে আছো বা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তাদের জন্যও কিন্তু এই ক্লাসগুলি গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে তারা আরও এগিয়ে থাকবে, কারণ তারা এখন থেকেই হচ্ছে এই প্রিপারেশনটা নেওয়ার সুযোগ পাচ্ছে। পরবর্তীতে তারা কিন্তু যখন চাকরির বাজারে যাবে তখন কিন্তু আরও অনেক এগিয়ে থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের আরও যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন তাদের জন্যও বলছি যে এই যে রেগুলার যে ক্লাসগুলি নিচ্ছে, এই ক্লাসগুলি আমরা একটু মানে রেগুলার চেষ্টা করব করার, অ্যাটেন্ড করার। এবং ক্লাসগুলিতে আমরা আসলে যেটা হয় যে নর্মালি মোবাইল টিপতে টিপতেও যদি এই ক্লাসটা আমার সামনে আসে, আমি চেষ্টা করবো একটু খাতা কলম নিয়ে বসে যেতে। যদি সেটাও ভালো না লাগে, অ্যাটলিস্ট কমেন্টে উত্তরগুলো জানাবেন, তাহলে ওইখানে কিন্তু আপনার পড়া হয়ে যাবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি ক্লাসের শুরুতেই সালাম দিয়ে শুরু করছি, এখন অনেকে যুক্ত হয়েছেন, অনেকে সালাম দিচ্ছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং একই সাথে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডাটা এন্ট্রি পদের জন্য লিখিত পরীক্ষার প্রিপারেশন আছে। ডাটা এন্ট্রি পদ বা এই ধরনের যেমনটা আমি সবসময় বলে থাকি যে 10ম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির প্রস্তুতিগুলি আছে, আমি কিন্তু সব ধরনের প্রশ্নই সলভ করাই। যেমন কিছু প্রশ্ন আছে যেগুলোতে আমি অপশন তুলে দেই না, কারণ এমন কিছু প্রশ্ন আছে, বা আপনি যদি যেমন খুব কমন একটা প্রশ্ন বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে খুব কমন কিছু প্রশ্ন আসে, যেমন বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জাতির জনকের পিতার নাম কি, মাতার নাম কি, এগুলো খুব কমন প্রশ্ন। এছাড়া আরও কিছু প্রশ্ন আছে, যেমন আমি যদি বলি যে যেমন গতকাল আমি একটি প্রশ্ন করিয়েছিলাম আপনাদেরকে যে ফিফা বিশ্বকাপ প্রথম কবে অনুষ্ঠিত হয়। তো এবং একই সাথে আমি কিন্তু আমার বিগত যে লেকচার সিরিজগুলি আছে, আপনি যদি সেখানে দেখেন, আমি কিন্তু প্রায় দিনই একটি প্রশ্ন সলভ করিয়েছি যে খেলাধুলা সম্পর্কিত, যে 2026 ফিফা বিশ্বকাপ কতটি দেশে, মানে কতটি দেশ অংশ নেবে এবং কোন কোন দেশে অনুষ্ঠিত হবে, এই প্রশ্নগুলোই কিন্তু এই যে গত 2-1 শুক্রবারের যে চাকরি পরীক্ষাগুলি হয়েছে সেখানেও কিন্তু চলে এসেছে। তো যারা রিটেন বলেন বা এমসিকিউ বলেন, জিকের জন্য আমি বলবো, আমি আসলে যখন ক্লাসগুলি নেই, অপশন দিয়ে পড়াই বা অপশন ছাড়া পড়ে, আমি কিন্তু যথেষ্ট ইনফরমেশন দেই। এবং ইদানিংকালে যে আসলে এক কথায় উত্তর দাও টাইপ যে প্রশ্নগুলি আসে, অর্থাৎ 10টা বা 15টা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে যেখানে হয়তো কোনো অপশন থাকে না, আপনাকে জাস্ট উত্তরটা লিখতে হয়, সেই অনুরূপ প্রশ্নও কিন্তু আমি সলভ করাই। ঠিক আছে, তো তো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটু কাইন্ডলি রেগুলার ক্লাসগুলি করবো। ওকে, সো আমরা রেগুলার ক্লাস আজকে শুরু করি। আজকে আমাদের হচ্ছে কত নম্বর ক্লাস দেখেন তো, কত নম্বর ক্লাস, ক্লাস 8। তো আমি রিকোয়েস্ট করবো যে যারাই নতুন আছি বা যারা পুরাতন আছি তারা একটু রেগুলার এই ক্লাসগুলি আমাদের ফেসবুক পেজে আছে অথবা ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে একটু দেখে নেবেন। এতে করে যেটা হবে যে আপনার চর্চাটা হবে। আপনি যদি আমার প্রত্যেকটা ক্লাস করেন তাহলে দেখবেন একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস খুব ওতপ্রোতভাবে ইন্টারলিঙ্কড, এবং আমি একটা ক্লাসে যে প্রশ্ন পড়াইছি সেই প্রশ্ন রিলেটেড যদি অন্য কোনো প্রশ্ন অন্য কোনো চাকরির পরীক্ষায় বা ইভেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি এসে থাকে এবং অন্য ক্লাসে যদি ওই প্রশ্নটা আমি সলভ করাতে যাই, আমি কিন্তু প্রিভিয়াস প্রশ্নগুলো তখন আমি আপনাকে রিক্যাপ করাই। সো আমার কিন্তু আলটিমেটলি আপনাদের ওইভাবেই পড়াটা নেওয়া হয়ে যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। সরি, নেক্সট প্রশ্ন কোনটা? প্রথম প্রশ্নেই তো শুরু করি। আচ্ছা, আমাদের ক্লাসটা আমরা এখন শুরু করি। ঠিক আছে, ওকে, প্রথম প্রশ্নে যাই। দেখেন,
প্রথমে আমরা যে প্রশ্নটা সলভ করতে যাব সেটা হচ্ছে কি, আচ্ছা সেটা দেখেন কোথায় আসছে, সেটা আসছে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে। ওকে, পানি উন্নয়ন বোর্ডে বেশ কিছুদিন আগে একটা টেকনিক্যাল পোস্টের পরীক্ষার আর কি প্রশ্ন হয়। আমাদের এখানে অনেকেই আছেন যারা টেকনিক্যাল পদের পরীক্ষা দেন। তো আমরা একটু দেখি যে আসলে কি প্রশ্নটা এসেছে। প্রশ্নটা ছিল এরকম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম গোপালগঞ্জের কোন উপজেলায়? আচ্ছা, এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আসলে এই প্রশ্ন তো আমরা সবাই পারি বা এটা তো খুবই কমন। হ্যাঁ, বাট আমি কিন্তু আপনার এই গোপালগঞ্জের কোন উপজেলায় আমাদের জাতির পিতা জন্মগ্রহণ করেছেন ওইখানে কিন্তু পড়ে থাকবো না। আমরা কিন্তু আরও অ্যাডিশনাল কিছু ইনফরমেশন নিব। এই প্রশ্নটা সলভ করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনি যখনই শেখ মুজিবুর রহমানের জন্মস্থান সম্পর্কে জানতেছেন তার রিলেটেড আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জেনে রাখবেন, ঠিক আছে? সো এটা আমরা সবাই জানি মোটামুটি, এটা আমরা সবাই অ্যান্সার করতে পারছি, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে টুঙ্গিপাড়া। ঠিক আছে, খুবই ভালো, টুঙ্গিপাড়া। ওকে, এখন আমরা যেই কাজটা করব সেইটা হইল যে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে কত সালে জন্মগ্রহণ করেন এইটা আমাদের একটু জানা দরকার, ঠিক আছে? কত সালে জন্মগ্রহণ করেন এইটা একটু আমাদের জানা দরকার। আচ্ছা, অপশন কই? অপশন আসে নাই। পানি উন্নয়ন বোর্ডের যে প্রশ্নটা ছিল সেখানে এরকম 10টার মতো সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসছিল যেখানে কোনো অপশন ছিল না। সো এই ধরনের প্রশ্নগুলো আপনার কিন্তু যে কোনো ধরনের রিটেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে করে আপনার অপশন ছাড়া যখন অ্যান্সার করা শিখে যাচ্ছেন আপনার কিন্তু বেসিকটা ঢুকে যাচ্ছে মাথায়, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলা। সো আমার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা হচ্ছে তার জন্ম কবে ছিল। আমি যদি তার জন্মটা লিখতে চাই, অর্থাৎ তার জন্মসাল কত, 17 মার্চ। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করছে, ভেরি গুড, ঠিক আছে, 1920, ভেরি গুড। ওকে, হ্যাঁ অনেকে অ্যান্সার করছেন, খুবই ভালো। আচ্ছা, এখন আমাকে বলেন তো এইটার বাংলা তারিখ কেউ বলতে পারবেন? বাংলা তারিখ আমি বাংলা তারিখটা বলে দিচ্ছি, ঠিক আছে? এটা আপনারা একটু মনে রাখবেন, আমি এখানেই বাংলা তারিখটা লিখে দিচ্ছি। চৈত্র মাসের 3 তারিখ বা তোসরা চৈত্র 1327 বঙ্গাব্দ। এটাও একটু মনে রাখেন, কারণ মাঝে মধ্যে আমাদের এই ধরনের জিনিসপত্র দেয়। আর আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জন্য এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, সুতরাং তার সম্পর্কে আপনি যত ইনফরমেশন জানবেন রিটেনে, যখন আপনি ইনফরমেটিভ কোনো প্রশ্ন অ্যান্সার করবেন, মানে কোনো একটা প্রশ্ন যখন এত ইনফরমেশন দিয়ে মানে অ্যান্সার করবেন, সেইটা কিন্তু আপনার জন্য আসলে অনেক পজিটিভ বা একটা ফ্রুটফুল মার্কস নিয়ে আসবে, ঠিক আছে? ওকে, এখন কথা হইতেছে আমরা এখান থেকে আর কি কি ইনফরমেশন জানতে পারি। দেখেন, আমরা আরও যদি কিছু ইনফরমেশন জানতে চাই, বলেন তো, আমি যেটা বলছিলাম যে তার পিতার নাম আসে প্রায় সময়, আপনারা যারা দেখবেন যে তার পিতার নাম আসে, তার মাতার নাম আসে, ঝটপট বলেন তো তার পিতার নাম কি? তার পিতার নাম আমরা সবাই জানি শেখ লুৎফুর রহমান, ঠিক আছে? আচ্ছা, আর মাতার নাম কি বলেন তো? মাতার নাম হচ্ছে, আমরা এটাও মোটামুটি সবাই জানি ইনশাআল্লাহ, সায়রা খাতুন, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে আমি যদি আপনাকে বলি যে একটা প্রশ্ন আসতে পারে, কারণ শেখ লুৎফুর রহমান অর্থাৎ আমাদের জাতির জনকের পিতা, তিনি একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। হ্যাঁ, তিনি আসলে গোপালগঞ্জ যে দায়রা জজ আদালত ছিল, মানে গোপালগঞ্জের যে হ্যাঁ, আচ্ছা, লুৎফুর রহমান সায়রা, ওকে, ঠিক আছে। আচ্ছা, ম্যাথ ক্লাস 15 মে থেকে শুরু হবে, ঠিক আছে? আমাদের পাহলভি স্যারের ম্যাথ ক্লাস 15 মে থেকে শুরু হবে আর কি। সো আমাদের এখানে কমেন্টে দেখেন একটা পিন করা কমেন্ট আছে, আপনি সেখানে লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য নিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, তো শেখ লুৎফুর রহমান তিনি ছিলেন কি? তিনি ছিলেন হিসাব রক্ষণকারী, ঠিক আছে? এইটা একটু মনে রাখতে পারেন, কারণ এগুলো কিন্তু আবার অনেক সময় ভাইভাতেও আসতে পারে, ঠিক আছে? অনেক সময় ভাইভাতেও আসতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা, তার পেশা কি ছিল? তিনি গোপালগঞ্জ দায়রা জজ আদালতে দুঃখিত সেরেস্তাদার ছিলেন, বা আরো সহজ বাংলায় বললে হিসাব রক্ষণকারী ছিলেন, ঠিক আছে? ওকে, সেরেস্তাদার, হ্যাঁ এই তো একজন এটা লিখছে, ভেরি গুড। ওকে, আমরা আরও কিছু ইনফরমেশন নেই, সেটা হচ্ছে বলেন তো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন রোগে আক্রান্ত হন 1944 সালে? কোন রোগে আক্রান্ত হন বলেন তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1944 সালে কোন রোগে আক্রান্ত হন বলেন তো? একটা রোগে তিনি, আচ্ছা 1934 সালে, সরি 1934 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1934 সালে কোন রোগে আক্রান্ত হন? বেরি রোগে আক্রান্ত হন, ঠিক আছে? আচ্ছা, ঠিক তার 2 বছরের মাথায় 1936 সালে তিনি আরও একটা শারীরিক অসুস্থতার মধ্যে পড়েন, বলেন তো সেটা কি? তার চোখে গ্লুকোমা ধরা পড়ে, ঠিক আছে? আচ্ছা,
এতে করে যেটা হয় তার 1934 সাল থেকে 1938 সাল পর্যন্ত তার মোটামুটি কি পড়াশোনা একটু বিঘ্ন ঘটে, এবং 1938 সালে তিনি পরবর্তীতে আবার স্কুলে ভর্তি হন, সপ্তম শ্রেণীতে ভর্তি হন। তো 1944 সালে গিয়ে তিনি কি করেন, এসএসসি পাস করেন বা ম্যাট্রিকুলেশন পাস করেন, যেটাকে আমরা অনেক সময় ম্যাট্রিক বলি। যেমন আমাদের বাপদাদারা আর কি ম্যাট্রিক বলতো, যে ম্যাট্রিক পাস করছো। আমি যখন আমার সময় ছিল তখন আমি গ্রামে গিয়ে শুনতাম যে ম্যাট্রিক পাস করছো, এরকম বলতো। তো এখন এটাকে আমরা কি বলি, যে এসএসসি বলি আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এই যে 1944 সালে যে আমরা ম্যাট্রিকুলেশন পাসের কথা বলতেছি, তাহলে বলেন তো আইএ পাস করছে কত সালে? হ্যাঁ, আইএ পাস করতে কত সালে বলেন তো একটু। আইএ মানে বুঝছেন তো? ওই যে আমি যেটা বললাম, আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা ওই ইন্টারের ব্যাপারটা জানতাম, আইএ এভাবে আমাদেরকে জিজ্ঞেস করতো আর কি। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা একটু 1942 আর কি, এসএসসি 1942 সালে, হ্যাঁ, ম্যাট্রিক 1942 সালে, আর 1944 সালে হচ্ছে আসলে ওই যে আইএ পাস করে। ঠিক আছে, কোন কলেজ থেকে? ইসলামিয়া কলেজ থেকে, ইসলামিয়া কলেজ থেকে। ওকে, 1944 সালে তিনি ইসলামিয়া কলেজ থেকে আইএ পাস করেন, এবং ওই একই সালে তিনি হচ্ছে ইসলামিয়া কলেজে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হন, এবং 1947 সালে তিনি হচ্ছে কি করেন, স্নাতক পাস করেন। হ্যাঁ, আই থিঙ্ক এখানে লিখলে দেখা যাবে। হ্যাঁ, 1947 সালে তিনি কি করেন, স্নাতক পাস করেন, স্নাতক পাস করেন। ঠিক আছে, কোন বিষয় বললাম আমরা মোটামুটি সবাই জানি, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়। ঠিক আছে, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন আসে যে এই যে ইসলামিয়া কলেজে পড়াশোনা করার সময় একটা প্রশ্ন আসে যে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজে পড়াশোনা করছেন তখন তিনি কোথায় ছিলেন? তিনি যখন ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন তখন তিনি বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন। ঠিক আছে, কোথায় থাকতেন? বেকার হোস্টেল 24 নম্বর কক্ষ। ঠিক আছে, এবং এই যে বঙ্গবন্ধু যে বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন, পরবর্তীতে 1998 সালে পশ্চিমবঙ্গ সরকার এটা সংরক্ষণ করে। কিভাবে করে? বেকার হোস্টেলের যে 23 নম্বর কক্ষ ছিল আর 24 নম্বর কক্ষ ছিল, এই দুইটা কক্ষ একত্রে করে পশ্চিমবঙ্গ সরকার 1998 সালে সেই দুইটা কক্ষকে একত্র করে একটা মানে সাইট হিসেবে মানে সংরক্ষণ করে এবং নাম দেয় হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। ঠিক আছে, কি বললাম? বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। আমি এই পাশে লিখি, এই পাশে যেহেতু খালি জায়গা আছে আমি তাহলে এখানে বলি। তাহলে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ, নাম কি? বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। ঠিক আছে, এই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ বলতে আসলে কি বোঝাচ্ছে? ওই যে বেকার হোস্টেলের কোন রুম? বেকার হোস্টেলের 23 আর 24, এই দুইটা রুমকে একত্র করে কি করা হয়েছে? বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ নামে সংরক্ষণ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। বঙ্গবন্ধু আইন বিভাগের ছাত্র ছিল যে 1947 সালে যখন তিনি ইসলামিয়া কলেজ থেকে পাশ করেন, পরবর্তীতে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আবার ভর্তি হন। ঠিক আছে, কারণ ইসলামিয়া কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়, কারণ ইসলামিয়া কলেজে তিনি চতুর্থ শ্রেণীর যে কর্মচারী যারা ছিল তাদের অধিকার আদায় নিয়ে সোচ্চার ছিলেন। তো সেই কারণে আসলে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়, পরবর্তীতে তিনি আইনে স্নাতকে ভর্তি হন। ঠিক আছে, তো বঙ্গবন্ধু আসলে তার জীবনের সব সময়ই পুরোটা পর্যায়ে চেষ্টা করেছেন যে যেখানেই আসলে অন্যায় বিচার দেখেছেন সেখানেই তিনি আওয়াজ তুলেছেন। ওকে, তাহলে এই যে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ, এটা আসলে কত সালে এটা সংরক্ষণ করা হয়? 1998 সালে। এবং এটা কে করে? বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ সরকার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে কিন্তু অনেক তথ্য জানছি। হ্যাঁ, তো এই তথ্যগুলো একটু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এরকম একটা প্রশ্নে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের কোন উপজেলায় জন্মগ্রহণ করেন? কোথায় আসছে? পানি উন্নয়ন বোর্ডে আসছে। সো সেখান থেকে আমরা রেলিভেন্ট অনেকগুলো ইনফরমেশন নিলাম। তো আমরা আজকে জাস্ট তার জন্মের পরে যে শিক্ষা জীবন এবং রোগ বালাই যা হয়েছে জাস্ট অল্প কিছু ইনফরমেশন নিলাম। আমরা যখন আরও সামনের ক্লাসগুলোতে এরকম বঙ্গবন্ধু রিলেটেড আরও প্রশ্ন পড়বো তখন আরও তথ্য জানবো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন কি বলছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দেয়
কোন ম্যাগাজিন, ঠিক আছে? এখানে দেখেন 4টা ম্যাগাজিন আছে, 4টা ম্যাগাজিনের নাম আছে। আপনাকে বলতে হবে যে কোন ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা ইংরেজিটা বলে দেই পোয়েট অফ পলিটিক্স আখ্যা দেয়, ঠিক আছে? পোয়েট অফ পলিটিক্স কোথায় আসছে দেখেন তো, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে এই বছর। সো এই প্রশ্নটা আমরা তুলে দিছি, বাট এটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে তা না, এই প্রশ্ন আমরা জানি বিভিন্ন সময় আসছে, একদম রিসেন্ট যে জায়গায় আসছে ওইটার রেফারেন্সটা দিছি, ঠিক আছে? এবং এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? এটা কোথায়, কোন ম্যাগাজিনের এটা পাবলিশ হয়? নিউজ উইক ম্যাগাজিনে, ঠিক আছে? কোথায়? নিউজ উইক ম্যাগাজিনে, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড, নিউজ উইক ম্যাগাজিনে। ওকে, তো আমরা এখান থেকে একটা ইনফরমেশন নিয়ে রাখি, সেটা হচ্ছে বলেন তো বঙ্গবন্ধু উপাধিটা কে দেয়? বঙ্গবন্ধু এই উপাধিটা কে দেয়? বঙ্গবন্ধু এই উপাধিটা কে দেয়? তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ, এটা আমরা মোটামুটি সবাই জানি, রাইট? ঠিক আছে, আচ্ছা বলেন তো জাতির জনক এই উপাধিটা কে দেয়? জাতির জনক কে দেয় এই উপাধি? এটা দেয় হচ্ছে আমরা জানি আ.স.ম. আব্দুর রব, ঠিক আছে? এবং আমরা এই যে লাস্টলি যেটা পড়লাম যে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি, এটা কে বলছে? এইটা বলছে হচ্ছে আমাদের নিউজ উইক ম্যাগাজিন। নিউজ উইক ম্যাগাজিন, বাংলা ইংলিশ মিক্স করে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই যে তোফায়েল আহমেদ আমাদের যে উপাধিটা দেন শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধু যে উপাধিটা দেন, এটা আসলে কবে দেন এই উপাধিটা বলেন তো? তারিখটা বলেন, মনে আছে? তারিখটা বলেন, আমি তারিখটা একটু মনে করাই দিই আপনাদের। কত তারিখে? 23 ফেব্রুয়ারি 1969, ঠিক আছে? 23 ফেব্রুয়ারি 1969, অর্থাৎ গত ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম যে 1968 সালের ডিসেম্বরে থেকে 1969 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্ররা একটা আন্দোলন গড়ে তোলে, যেটাকে পরবর্তীতে তারা 11 দফা দাবি পেশ করে। এবং আমরা বলছিলাম যে গত ক্লাসে আমরা একটা প্রশ্ন পড়ছিলাম যে 1968 সালে ছাত্ররা কত দফা দাবি পেশ করে। তো 1968 সালে ছাত্ররা কত দফা দাবি পেশ করে? 11 দফা দাবি পেশ করে। তো এই যে 1968 সালের ডিসেম্বর থেকে শুরু করে 1969 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সমাজ যখন একটা আন্দোলন গড়ে তুলল, এরপরে তার কিছুদিন পরেই 23 ফেব্রুয়ারি 1969 তোফায়েল আহমেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তখন বঙ্গবন্ধু উপাধিটা দেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, অনেকেই জানতে চাচ্ছেন ওই যে ইয়াটা আমাদের দেখেন এখানে একটা কমেন্ট আছে পিন করা, ওখানে দেখেন আমাদের পাহলভি স্যারের যে ম্যাথ কোর্স শুরু হচ্ছে 15 মে থেকে, আপনি ওই পিন করা যে কমেন্টটা আছে সেখান থেকে কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন, সেখান থেকে ভর্তির লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আ.স.ম. আব্দুর রব, বলেন তো আ.স.ম. আব্দুর রব, আমরা যদি যারা বিগত ক্লাসগুলো করছি, যারা রেগুলার আমার ক্লাসগুলো করেন, আমরা জানি যে আ.স.ম. আব্দুর রব, আমরা জানি যে তিনি প্রথম কি করেন? আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন। কত তারিখে মনে আছে? 2 মার্চ 1971, মনে আছে? আমি কিন্তু যারা যারা আগের ক্লাস করছেন তারা সাক্ষী দেন, আমি কিন্তু এটা পড়াইছিলাম। কি বলছিলাম দেখেন, লিঙ্কগুলো এইভাবেই আমরা মনে রাখবো। এই যে বলছিলাম মনে আছে রব লিখতে কয়টা অক্ষর? 2টা অক্ষর। তাই আমি বলছিলাম এই যে এইভাবে মনে রাখবেন, তাহলে রব লিখতে 2টা অক্ষর আর তারিখ কি? 2 মার্চ। তো 2 মার্চ কি তিনি সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন, এই জন্য 2 মার্চকে আমরা কি বলি? জাতীয় পতাকা দিবস, ঠিক আছে? বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কত তারিখে? 2 মার্চ। এবং এই যে আমাদের আ.স.ম. আব্দুর রব, এই মহামান্য ব্যক্তি কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরেকটা উপাধি দেন, যে উপাধি আমরা আসলে সর্বাত্মক সময়ে কিন্তু ব্যবহার করি, যে জাতির জনক। এবং সেটা কত তারিখে দেন তিনি? এটা দেন হচ্ছে 3 মার্চ 1971, ঠিক আছে? 3 মার্চ 1971। আর লাস্টলি যেটা পোয়েট অফ পলিটিক্স, সেটা হচ্ছে নিউজ উইক ম্যাগাজিন, এইটা দেয়া হয় হচ্ছে 5 এপ্রিল 1971, 5 এপ্রিল 1971, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা মনে রাখবো, এই যে অ্যাডিশনাল জিনিসগুলো মনে রাখবো। সো বেসিক্যালি আপনার প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দেয়া হয়, কে দেয়? এই নিউজ উইক ম্যাগাজিন। এইখান থেকে আমরা এই তথ্যগুলোও কিন্তু অ্যাট দ্য সেম টাইম জেনে গেলাম, ঠিক আছে? সো এইভাবে একটু পড়ার চেষ্টা করবো। ওকে, নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, মুজিবনগর কোন জেলায় অবস্থিত? এটাও দেখেন ওই যে পানি উন্নয়ন বোর্ডে আসা একটা প্রশ্ন। সো এটা আমরা মোটামুটি সবাই জানি না, ঝটপট অ্যান্সার করি, ঝটপট।
দেখি এটা পারি কিনা, এটার তো আসলে বলার কিছু না, এটা কি বলবো আর। মুজিবনগর এর আগের নাম কি ছিল বলেন তো? আপনারা প্রশ্নের আনসার দেন, আমি এর পূর্ব নামটা লিখে দেই। ঠিক আছে, এর পূর্ব নাম হচ্ছে বৈদ্যনাথ তলা। ঠিক আছে, বৈদ্যনাথ তলা। এবং কোন জেলায়? জেলা কোনটা? জেলা হচ্ছে মেহেরপুর। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবং এই যে মুজিবনগর, এই মুজিবনগর যেটা আগে কি নামে ডাকা হইতো, বৈদ্যনাথ তলা, এই মুজিবনগরে আসলে কি হয়, আমাদের যে প্রথম অস্থায়ী সরকার গঠন হয় এবং তারা 17ই এপ্রিল 1971 সালের 17ই এপ্রিল তারা কিন্তু এই মুজিবনগরের আম্রকাননে তারা অস্থায়ী সরকার হিসেবে মানে শপথ গ্রহণ করে। এবং এই যে অস্থায়ী সরকার যে শপথ গ্রহণ করে, এইখানে একটা স্মৃতিসৌধ তৈরি করা হয় যেটাকে আমরা বলি মুজিবনগর স্মৃতিসৌধ। কি বলি? মুজিবনগর স্মৃতিসৌধ। মুজিবনগর স্মৃতিসৌধ। এবং এটার স্থপতি কে ছিলেন মনে রাখবেন, এটার স্থপতি ছিলেন হচ্ছে তানভীর কবির। প্রশ্নগুলো কিন্তু আসে, স্থপতি কে ছিলেন অর্থাৎ আর্কিটেক্ট কে ছিলেন? তানভীর কবির। তানভীর কবির। ঠিক আছে, মনে থাকবে, প্রশ্নগুলো কিন্তু আসে। এখন এখানে দেখেন প্রশ্ন আসতে পারে মুজিবনগরের পূর্ব নাম কি ছিল, মুজিবনগরে কোন স্মৃতিসৌধ মানে তৈরি করা আছে বা কোন স্মৃতিসৌধ আছে, বা মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত, এটা আসতে পারে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন, প্রশ্ন আসতে পারে। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। এটা তো প্রশ্ন দেয়াই আছে। সো যখনই আপনি একটা প্রশ্ন পড়বেন রেলিভেন্ট ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। ওকে, সো এখানে আর কিছু বলার নাই, আমরা নেক্সট প্রশ্নে যাই। ওকে, দেখেন 4 নম্বর যে প্রশ্ন, বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য ব্র্যাকেটে লেখা আছে শুধু টানেল অংশ কত কিলোমিটার? এইটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা কথা বলা আছে যে শুধু টানেল কোথায় আসছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমরা কিন্তু যারা রেগুলার ক্লাস করতেছি, গত ক্লাসগুলো করছি আমরা, তারা কিন্তু জানি আমি বাংলাদেশের এই যে রিসেন্ট যে ইমপ্রুভমেন্ট যে প্রজেক্টগুলো আছে অর্থাৎ টানেল, মেট্রো রেল, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলছি। হ্যাঁ, পদ্মা সেতু নিয়ে কথা বলছি, ইভেন যমুনা সেতু, লালন শাহ সেতু, এগুলো নিয়েও কথা বলছি। সো এইটা যারা আমার রেগুলার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন, আমি কিন্তু সেখানে বলছিলাম যে বঙ্গবন্ধু টানেলের যে মূল দৈর্ঘ্য সেটা কত? সেটা হচ্ছে, যেহেতু আপনাকে বলছে শুধু টানেলের দৈর্ঘ্য, তাহলে হচ্ছে কি 3.32 কিলোমিটার। 3.32 কিলোমিটার। ঠিক আছে, যদি বলে যে পুরা মানে রুটের দৈর্ঘ্য কত, অর্থাৎ পুরা টানেলের রুটের দৈর্ঘ্য কত, অর্থাৎ মানে সম্পূর্ণ রুটের কথা যদি বলে, তাহলে হচ্ছে 9.39। এইটা আমরা মনে রাখবো। ঠিক আছে, যদি পুরো রুটের কথা বলে তাইলে হচ্ছে 9.39। ঠিক আছে, যদি পুরো রুটের কথা বলে তাইলে হচ্ছে 9.39। আর যদি বলে যে শুধু টানেলের দৈর্ঘ্য তাহলে হচ্ছে 3.32 কিলোমিটার। বলেন, এটা আমি গত ক্লাসে পড়াইছি। এই যে যারা কমেন্ট করতেছেন, অনেকেই পুরাতন পাপি, বলেন বঙ্গবন্ধু টানেল কবে উদ্বোধন করা হয়? আমি পড়াইছি আপনাদের, বঙ্গবন্ধু টানেল কবে উদ্বোধন করা হয়? বলেন, বঙ্গবন্ধু টানেল কবে উদ্বোধন করা হয়? আমি হিন্টস দিতেছি, 2023। এতটুকু বললাম, তারিখটা বলেন। বঙ্গবন্ধু টানেলের তারিখ আমি পড়াইছিলাম, হ্যাঁ, এবং একদিন না 2-3 দিন পড়াইছি যেন মাথায় গেঁথে যায়। ঠিক আছে, বলেন বঙ্গবন্ধু টানেল কবে উদ্বোধন করা হয়? কত তারিখ? 28শে নভেম্বর 2023। ঠিক আছে, মনে থাকবে, 28শে নভেম্বর 2023। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অনেকে অ্যান্সার করছেন, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি এখানে নভেম্বর লিখছি আর কি, ভুলে ভুলে নভেম্বর লিখছি। এটা আসলে নভেম্বর না, কিন্তু যারা বিগত ক্লাস করছেন তারা, আচ্ছা, একটা মাত্র কমেন্ট পাইছে অক্টোবর, আর সবাই, আচ্ছা, ইভেন আমার সাথে একজন নভেম্বরও লিখছে। আয় হায়, 28 অক্টোবর, আমরা ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি, 28 অক্টোবর 2023। আমি লিখছি 28 নভেম্বর, সবাই পাগলের মতো 28 নভেম্বর লিখতেছে। আমি লেখার আগে খালি একজন মাত্র আমি পাইছি যে 28 অক্টোবর লিখছে। ঠিক আছে, 28 অক্টোবর 2023। ঠিক আছে, আর এই 28 দিয়ে আরেকটা তারিখ আছে, বলেন তো আরেকটা তারিখ আছে, সেটা কি? আরেকটা তারিখ আছে 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর, বলেন কত? 2022। এখানে কি উদ্বোধন করা হয়? এখানে উদ্বোধন করা হয় হচ্ছে মেট্রো রেল। ঠিক আছে, মনে থাকবে,
কি উদ্বোধন করা হয়? মেট্রো রেল। 28 ডিসেম্বর 2022 কি উদ্বোধন করা হয়? মেট্রো রেল। সুতরাং এই যে 28 আর এই যে 28 মনে রাখবেন, যদি 28 অক্টোবর 2023 হয় তাহলে কি বঙ্গবন্ধু টানেল, আর 28 ডিসেম্বর 2022 মেট্রো রেল। সালটা আমাদের এমনি মনে থাকবে, কারণ আমরা জানি মেট্রো রেল মোটামুটি অনেক দিন ধরে আমরা সুবিধা ভোগ করতেছি, টানেল জাস্ট কয়েকদিন হয়েছে, কয়েক মাস হয়েছে, 1 বছরও এখনো হয় নাই। ঠিক আছে, ওকে ওকে, জোস, অস্থির, এই তো পারতেছি সবাই। নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি ছিল? হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি ছিল বলেন? এটা মোটামুটি আমরা সবাই জানি। এই যুগটাকে যে আমরা বললাম যে 10 এপ্রিল, হ্যাঁ, এই যে 10 এপ্রিল যে একটা সরকার গঠন হয়, কি সরকার জানি? মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার কি করে, অর্থাৎ অস্থায়ী সরকার, যে হ্যাঁ বাংলাদেশের যে তৎকালীন অস্থায়ী সরকার, 10 এপ্রিল যে একটা অস্থায়ী সরকার গঠন হয়, সেই অস্থায়ী সরকার কি করে, তারা 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন, অর্থাৎ যে স্বাধীনতা ঘোষণা করেন, সেইটাকেই তখন কি আমরা আসলে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান ধরে নেই, এবং সেইটাকে তারা স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে জারি করে। কত তারিখে? 10 এপ্রিল। কাকে জারি করে? কোন জিনিসটাকে স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে জারি করে? 10 এপ্রিল। কি করে? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, সেই ভাষণটাকে কি করে? একজন অ্যান্সার দিচ্ছেন এ, না এইটা অ্যান্সার না। 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। ঠিক আছে, জারি করে কত তারিখে? 10 এপ্রিল। কে করে? মুজিবনগর সরকার। অনেকগুলো প্রশ্ন আসছে এখানে। 10 এপ্রিল মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। এবং এই যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, এই স্বাধীনতার ঘোষণাপত্রটা আসলে কি ছিল বলেন তো? এই স্বাধীনতার ঘোষণাপত্র ছিল কিন্তু আসলে কি বলেন? এই স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে ওই যে আমাদের 26 মার্চের যে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেইটাকেই আসলে কি স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে জারি করা হয়। এবং এই স্বাধীনতার ঘোষণাপত্রের একটা শিরোনাম দেওয়া হয়, সেইটা হচ্ছে দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ভেরি গুড, একজন অ্যান্সার করছেন, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, ওকে। আমরা যখন সংবিধান পড়বো তখন এগুলো আরও ডিটেলসে জানবো। হ্যাঁ, সংবিধানের প্রস্তাবনায় আপনি এটা পাবেন। ঠিক আছে, দ্য প্রোক্লেমেশন অফ বাংলাদেশ না, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। ঠিক আছে, মনে রাখবো, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কোথায় আছে? স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম ছিল এটা, দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। কে জারি করে? মুজিবনগর সরকার। কত তারিখে? 10 এপ্রিল। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে যাই। বঙ্গবন্ধু সেতু কোন নদীর ওপর নির্মিত বলেন? বঙ্গবন্ধু সেতু কোন নদীর ওপর নির্মিত? হ্যাঁ, বঙ্গবন্ধু সেতু কোন নদীর ওপর নির্মিত? ঠিক আছে, কোন নদীর ওপর নির্মিত? বঙ্গবন্ধু সেতু মানে কোনটা বলেন তো? নাম কি বঙ্গবন্ধু সেতুর আরেকটা নাম কি? যমুনা সেতু, বা তাকে যমুনা বহুমুখী সেতুও বলা হয়। ঠিক আছে, এবং এটা বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। ঠিক আছে, এবং এটার দৈর্ঘ্য কত বলেন তো? এটার দৈর্ঘ্য ছিল 4 মানে দৈর্ঘ্য ছিল না, এখনো আছে, 4.8 কিলোমিটার। এবং এটা উদ্বোধন করা হয় 1998 সালে। ছোটবেলার অনেক কিছু মনে পড়ে যাইতেছে, তাই না? 1998 সালে। আমরা উত্তরবঙ্গের মানুষ, তো ওই সময় এটা আমাদের জন্য অনেক ইমোশনাল একটা জায়গা ছিল, যে যে আমরা আগে যেখানে ফেরিতে করে পার হইতাম, হ্যাঁ, উত্তরবঙ্গে যাইতে 8-9-10 ঘন্টা লাগতো, তো যমুনা সেতু হওয়ার পরে আমরা যেটা করছি যে মোটামুটি 4-5 ঘন্টায় যাওয়া যাইতো আর কি। মানে অলমোস্ট, তখন তো এত জ্যাম ছিল না, ঈদ পূজা পার্বণে এত জ্যাম লাগতো না, তো অর্ধেক টাইম আমরা অর্ধেকে না কমায় নিয়ে আসছিলাম আর কি। ঠিক আছে, তো কোন নদীর উপরে? বুঝতেই পারতেছি কোন নদীর উপরে? যমুনা। হ্যাঁ, যমুনা নদীর উপরে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন, হাঙ্গর নদী গ্রেনেড চলচ্চিত্রটির পরিচালকের নাম কি? ঠিক আছে, হাঙ্গর নদী গ্রেনেড চলচ্চিত্রটির পরিচালকের নাম কি? এই ছবিটা মনে হয় আমরা কম বেশি অনেকেই দেখছি বাচ্চাকালে, যে আমরা দেখি। আমি একটু ঘটনাটা বলি, যে একজন মা তার যে টিনের যে ঘর, তার যে বাড়ি, সেইখানে 2জন মুক্তিযোদ্ধা আসে অস্ত্র শস্ত্র নিয়ে, এবং তাদেরকে সেই মা রক্ষা করে, নিজের ঘরে জায়গা দেয়। এবং যখন পাক হানাদার বাহিনী এসে যখন মুক্তিযোদ্ধাদের খোঁজ করে, তখন সেই যে 2জন মুক্তিযোদ্ধা তার বাড়িতে আশ্রয় নেয়, তাদের একজনের অস্ত্র তার নিজের প্রতিবন্ধী যে সন্তান ছিল তার হাতে ধরিয়ে দিয়ে পাক হানাদার বাহিনীদের কাছে সমর্পণ করা। এবং এতে করে
সে আসলে দেশের জন্য যে বলিটা দেয় এইটা আসলে মানে এই চলচ্চিত্রের বা ফিল্মের মূল উপজীব্য বিষয়। আমরা মনে হয় অনেকেই এটা মনে রাখছি। তো এই যে হাঙর নদী গ্রেনেড, এটা আসলে মানে এই যে চলচ্চিত্রটা, এইটার ধারণা নেওয়া হয়েছে যে রাইটারের কাছ থেকে। তার নাম আমরা জানি সেলিনা হোসেন, ঠিক আছে, সেলিনা হোসেন, ঠিক আছে। তো সেলিনা হোসেন, আচ্ছা উনি তো পরিচালক না, তো চলচ্চিত্রটির পরিচালককে আমরা জানি যে চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন মুক্তিযুদ্ধের পরে, আমরা স্বাধীনতা অর্জন করার পরে মুক্তিযুদ্ধ রিলেটেড প্রথম চলচ্চিত্র বাংলাদেশে যিনি নির্মাণ করেন তিনি হচ্ছেন এই হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রটির পরিচালক। হাঙর নদী গ্রেনেড এটা আসলে মুক্তি পায় 1997 সালে। কিন্তু আমি কি বলছি যে আমি বলছি হচ্ছে স্বাধীনতা উত্তর প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। যারা আমার ক্লাস করেন, আমি কিন্তু এটা আগে একটা ক্লাসে বলছিলাম, অন্য একটা প্রশ্ন সলভ করতেই কিন্তু আমি ইনফরমেশন দিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা, আমি একটা প্রশ্ন পড়াইছিলাম যে 7 মার্চের ভাষণকে ভিত্তি করে একটা চলচ্চিত্র তৈরি করা হয়েছে, সেইটার নাম কি, দ্য স্পিচ। তখন কিন্তু ওইখানে একটা অপশন ছিল, এমন একটা ছবির নাম ছিল যেই ছবির পরিচালক ছিল এই হাঙর নদী গ্রেনেড ছবির পরিচালক কে, সে হচ্ছে চাষী নজরুল ইসলাম। সেলিনা হোসেন এখানে অপশন দেওয়া আছে, বাট সেলিনা হোসেন কিন্তু ফিল্ম বানায় নাই, ঠিক আছে। তার লেখার উপর ভিত্তি করেই কিন্তু আসলে কি চাষী নজরুল ইসলাম এই ছবিটা নির্মাণ করেন 1997 সালে। এবং এই চাষী নজরুল ইসলাম ইনি আসলে একাধারে একটা ট্যালেন্টেড মানুষ। উনি হচ্ছে স্বাধীনতা উত্তর প্রথম চলচ্চিত্র বানান মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেটার নাম হচ্ছে ওরা 11 জন। পড়াইছিলাম ওরা 11 জন, মনে আছে? তো এখানে যে 11 শব্দটা ব্যবহার করা হয় এইটা হচ্ছে কাইন্ড অফ প্রতীকী। বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এবং গত ক্লাসে পড়াইছিলাম 1968 সালে ছাত্ররা কয় দফা দাবি পেশ করেছিল, 11 দফা। তো এইখানে 11 শব্দটা হচ্ছে প্রতীকী। মজার বিষয় হচ্ছে যে এই যে এইখানে 11 জনের কথা বলা হয়েছে, ছবিতে 11 জন ছিল, তার মধ্যে 10 জনই কি ছিল, মুক্তিযোদ্ধা ছিল। মানে রিয়েল লাইফে তারা ফ্রিডম ফাইটার ছিল। ওয়াও, কি জোস না ব্যাপারটা। মানে আমার কাছে এটা আর কি অনেক ইন্টারেস্টিং লাগছে যখন আমি এই জিনিসটা জানছি যে তারা রিয়েল লাইফ হিরো ছিল, রাইট? মানে পর্দার সামনে তো হিরো, পর্দার পেছনেও তারা হিরো। তো হ্যাটস অফ টু দেম এবং স্যালুট যে আসলে তারা আমাদের জন্য এত সুন্দর একটা দেশ রেখে গেছে। তো আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলবো আর কি ইনশাল্লাহ আরও ভালোভাবে। এবং এই জন্যই আমরা চেষ্টা করতেছি যে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হয়ে যেন দেশকে সেবা করতে পারি, তাই না? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, চাষী নজরুল ইসলাম, তাহলে কি আমরা একটা জিনিস জানলাম, চাষী নজরুল ইসলাম 1972 সালে ওরা 11 জন যে ছবিটা বানায় সেটাই হচ্ছে স্বাধীনতা উত্তর প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। একই সাথে চাষী নজরুল ইসলাম আরও একটা ছবি বানান হাঙর নদী গ্রেনেড, এটা হচ্ছে মুক্তি পায় 1997 সালে। আমাকে কেউ বলতে পারবেন যে আচ্ছা 10 জন মুক্তিযোদ্ধা, হ্যাঁ ভেরি গুড। আমাকে কি কেউ বলতে পারবেন যে চাষী নজরুল ইসলামের আর কোনো মুভি ছিল কিনা যেটা যেটা হচ্ছে ইয়া রিলেটেড? এইটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? আপনারা এই কাজটা করবেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্র আছে, আমি কিছু নাম বলি, এগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। বা এই যে এইটা যারা নোট করছেন ওই একই পেজে পাশে নোট করবেন। যেমন আমরা তোমাদের ভুলবো না, তারপরে হচ্ছে এই ধরনের আরও যে ফিল্মগুলো আছে আপনারা একটু দেখবেন যে জয়যাত্রা, তৌকির আহমেদের 2004 সালের একটা ছবি, খুবই চমৎকার ছবি, আমার মনে আছে আমি এটা দেখছিলাম। এরপরে জহির রায়হান বা হুমায়ুন আহমেদ যে অপশনগুলো আছে, এনাদের যে চলচ্চিত্রগুলো আছে সেগুলো আপনারা একটু নিজেরা নোট করবেন, ঠিক আছে? নেক্সট প্রশ্নে যাই। দেখেন, রাজু ভাস্কর্য এর স্থপতিকে বলেন, রাজু ভাস্কর্য এর স্থপতিকে অ্যান্সার দেন। এটা সবার পারা উচিত। রাজু ভাস্কর্য, আমরা মোটামুটি যারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই ঘুরতে টুরতে যাই, হ্যাঁ, টিএসসির মোড়ে যাই, চা পান করতে যাই, ফুচকা টুচকা খাইতে যাই, অনেক কিছুই করতে যাই আর কি। যাই হোক, তো আমরা যেটা করব সেটা হচ্ছে রাজু ভাস্কর্য। আমরা মোটামুটি সবাই জানি যে এটা একদম টিএসসির সামনেই আর কি, টিএসসির ওই মোড়টাতেই একটা ভাস্কর্য আছে যেটা আসলে রাজু ভাস্কর্য হিসেবে আমরা চিনি। এইটার স্থপতিকে, হ্যাঁ, এটা আমাদের দেশের বেশ গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, এটার স্থপতি আমাদেরকে জানতে হবে। এটার স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী, ঠিক আছে? এটার অ্যান্সার আর আমরা পাচ্ছি না। একজন বলছে শামীম শিকদার, না, এটার অ্যান্সার হচ্ছে শ্যামল চৌধুরী, ঠিক আছে? ওকে, আচ্ছা,
এইখানে আমাকে একটা আচ্ছা একটু আমাকে বলেন তো আমার হাতের লেখা আপনারা বুঝতে পারেন কি না? একজন বললো যে হাতের লেখা বড় করতে, আমার তো মনে হয় বোঝাই যাওয়ার কথা। একটু আমাকে জানান যে রাজু ভাস্কর্যের স্থপতি শ্যামল শিকদার, আমি যে আমার ইয়াগুলো আপনি একটু বুঝতে পারেন কিনা। হ্যাঁ, হাতের লেখা কি বুঝতে সমস্যা হয়? বা আমার বাংলা হাতের লেখা এমনি খারাপ, অনেকদিন আমরা বাংলা লেখালেখির মধ্যে নাই, সো সেটার জন্য আই এম সরি। বাট একটু আমাকে বলেন যে হাতের লেখা বোঝা যায় না নাকি? একজন তো তাই বললো হাতের লেখা বড় করতে, হাতের লেখা কি অনেক পিসি? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, শ্যামল চৌধুরী, ঠিক আছে। রাজু ভাস্কর্যের স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী, এবং শ্যামল চৌধুরীর সাথে সার্বিক সহযোগিতা ছিলেন গোপাল পাল। এটাও আমরা আসলে চাইলে মনে রাখতে পারি, মনে না রাখতে পারলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, জোশ, নেক্সট টপিকে যাই। দেখেন, এই যে আরেকটা ফিল্ম রিলেটেড আরেকটা প্রশ্ন পাইছি। হ্যাঁ, তো আমি যখন বিগত ক্লাসগুলো নিয়েছি তখন কিন্তু আমি এইভাবে কাজ করছি, যেমন আমার মনে আছে, আপনাদেরও আই হোপ মনে আছে, আমি যখন 7 মার্চের ভাষণের উপর ভিত্তি করে বাংলাদেশে কোন চলচ্চিত্র নির্মাণ হয়েছে এটা যখন পড়াইছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমি বলছিলাম যে আচ্ছা, যেহেতু চলচ্চিত্রের ভিতরে ঢুকলাম, তো চলেন চলচ্চিত্র নিয়ে আরও কিছু প্রশ্ন সলভ করি। তখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে বলেন তো এই বছরে ফিল্ম নিয়ে কোনো সিগনিফিক্যান্ট ইভেন্ট হয়েছে কিনা। আপনারা সবাই বলছেন যে অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড এটা হয়েছে। তখন আমরা একাডেমি অ্যাওয়ার্ড রিলেটেড কিছু প্রশ্ন সলভ করছি। অ্যাট দ্য সেম টাইম আজকে আমরা ওই রকম প্যাটার্নেই আছি। আমরা যেহেতু একটু আগেই আপনাদেরকে বলতেছিলাম চাষী নজরুল ইসলাম স্যারের কথা, তো এবং আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক আর করা লাগলো না, এখানে হয়ে গেল। বাট চাষী নজরুল ইসলাম ছাড়া অন্যান্য যারা ছিলেন ওখানে, তাদের যে ফিল্মগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই একটা হোম টাস্ক থাকুক, সেটা আপনারা করবেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রাম এর পরিচালক কে? সংগ্রামের পরিচালক হচ্ছে শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। এবার বলেন তো এই যে চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড, সেই ছবিটা বানানোর ইন্সপিরেশন কার কাছ থেকে পাইছেন? সেলিনা হোসেনের কাছ থেকে। সংগ্রাম যে ফিল্মটা উনি বানাইছেন, এই সংগ্রাম ফিল্মেও কিন্তু কিছু ব্যাক স্টোরি আছে। কেউ কি এটা বলতে পারবেন আমাকে? একটু দেখি তো জানি কিনা যে সংগ্রামের যে স্টোরি লাইন সেইটা চাষী নজরুল ইসলাম কোত্থেকে পাইছে, একটু বলেন তো। আমি নোট করে দিচ্ছি আপনাকে, বাট আপনারা একটু দেখি বলতে পারেন কিনা। সংগ্রাম এর পরিচালক, হ্যাঁ, চাষী নজরুল ইসলাম, উনি যেই কাজটা করছে সংগ্রাম ছবিটা বানানোর জন্য, উনি যেই গল্পের আশ্রয় নিছে বা যেই সোর্সের আশ্রয় নিছে, সেটা হচ্ছে উনি যেই কাজটা করছে তাহা হইল মেজর কমান্ডার খালেদ মোশাররফ। মেজর কমান্ডার খালেদ মোশাররফ এর ডায়েরি, আবার বাংলিশ হয়ে গেল, ডায়েরি থেকে হচ্ছে তিনি ঘটনা প্রবাহ সংগ্রহ করেন, ঠিক আছে, ঘটনা প্রবাহ সংগ্রহ করেন। সো এই যে দেখেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে রিটেনে বা ভাইভাতে অনেক আগায় রাখবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন করতেই পারে আপনাকে, ঠিক আছে, জাস্ট আপনার ইন্টেন্সিটি জানার জন্য বা বোঝার জন্য। ওকে, ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। দেখেন কি বলছে, পদ্মা ও মেঘনা নদী বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে? আচ্ছা, এটা এখন আমরা মানচিত্র দিয়ে দেখাচ্ছি না, মানচিত্র দিয়ে যখন আমরা নদীর ক্লাস করব তখন ইনশাল্লাহ মোটামুটি সবাই বুঝতে পারবো যে আসলে পদ্মা আর মেঘনা কোথায় মিলিত হয়েছে। আমি আপাতত এটা একটু আপনাদের মনে এইভাবে পড়াইতেছি, মনে রাখবেন যে পদ্মা আর মেঘনা নদী আসলে কোথায় মিলিত হয়েছে? চাঁদপুর জেলায় মিলিত হয়েছে। একটু যদি আমরা জিওগ্রাফিক ভিউটা যদি চোখের সামনে আনি যে পদ্মার মেঘনা আসলে কোন জায়গাটায় গিয়ে মিলতেছে, তখনও কিন্তু আমরা মোটামুটি ম্যাপটা যদি একটু চোখের সামনে আনার চেষ্টা করি, আমরা বুঝবো যে এটা আসলে চাঁদপুরে মিলিত হয়েছে। আর আসলে এইভাবে প্রশ্ন সলভ করলেও আপনার কিন্তু এটা মনে থাকবে যে আজকে এটা প্রশ্ন সলভ করছেন, যাদের ম্যাপ নিয়ে আইডিয়া নাই, যাদের নদী নিয়ে আইডিয়া নাই, প্রশ্নটা সলভ করলেন না, এইটা আপনার মাথায় থেকে যাবে ইনশাল্লাহ, এবং আপনি এরপরে দেখবেন যে যে কোনো জায়গায় এই ধরনের প্রশ্ন আসলে আপনি পারবেন। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। খান জাহান আলী সেতু কোন নদীর উপর নির্মিত? গত ক্লাসের জিনিস, চলেন রিক্যাপ করি। হ্যাঁ, এটাকে আমরা কি বলতে পারি? রিক্যাপ, গত ক্লাসে পড়াইছি, বলেন ঝটপট দেখি কার কি অবস্থা। খান জাহান আলী সেতু কোন নদীর উপর নির্মিত? এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন নদীর নাম, এটাও গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসে এভাবে লিঙ্ক করে পড়ানো হয়েছিল, তাই না? একটা প্রশ্ন থেকে আমরা আরেকটা প্রশ্ন বানাইছি এবং দুইটা প্রশ্নের উত্তর একই ছিল। কোন নদীর নাম মানুষের নাম থেকে নামকরণ করা হয়? মানুষের নাম থেকে রাখা হয়, সংক্ষেপে লিখলাম আর কি, ঠিক আছে। বলেন তো, দুইটা প্রশ্নের উত্তরই এক। অস্থির, অস্থির, রূপসা, জোস। হ্যাঁ, কোন নদীর উপরে? রূপসা।
আচ্ছা, আবার এই প্রশ্নেরও উত্তর একই। যদি আপনাকে বলে যে কোন নদীর নামকরণ মানুষের নামের সাথে মিল করে রাখা হয়েছে, সেটা কি? রূপসা। রূপলাল সাহা, সেইখান থেকে রূপসা, খুলনায় অবস্থিত। হ্যাঁ, ভেরি গুড, অস্থির অস্থির, জোস। নেক্সট প্রশ্নে যাই, এইটাও গত ক্লাসে ছিল। খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদ কত গম্বুজ বিশিষ্ট? বলেন, কোথায় আসছে? এটাও গত ক্লাসে জিনিস, বলেন ঝটপট 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 বলেন। খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদ কত গম্বুজ বিশিষ্ট? আমরা জানি যে এটার নাম হচ্ছে কি? 60 গম্বুজ মসজিদ, তাই না? 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ মসজিদ। কিন্তু এখানে গম্বুজ সংখ্যা কত? 81টি। এটাই হলো মজার ব্যাপার। গম্বুজ কতটি? 81টি। আচ্ছা, ওকে। এখন আমি গত ক্লাসে বলছিলাম যে কোন মানে কত টাকার নোটে এই 60 গম্বুজ মসজিদের ছবি আছে। তো একজন আমাকে বলছিল 5 টাকার নোটে, ঠিক আছে? আমি গত ক্লাসে বলছিলাম যে কত টাকার নোটে, কত টাকার নোটে এই যে 60 গম্বুজ মসজিদ এইটা আছে, ঠিক আছে? কত টাকার নোটে আমি বুঝলাম কত টাকার নোটে এই খানজাহান আলী প্রতিষ্ঠিত যে 60 গম্বুজ মসজিদ সেইটার ছবি ব্যবহার করা হয়েছে। তো একজন আমাকে বলছিলেন যে 5 টাকার নোটে, ঠিক আছে? বলেন তো দেখি এটার অ্যান্সার কি হবে। এইটাও আমি গত ক্লাসে পড়েছিলাম। অর্থাৎ একটা টপিক যখন পিক করি ওইখান থেকে যা যা আছে সব আমি আপনাকে দিয়ে দিই, তাই না? তাহলে 60 গম্বুজ মসজিদ এটা কত টাকার নোটে আছে? বলেন তো কত টাকার নোটে আছে? এইটা আছে হচ্ছে 20 টাকার নোটে। তাহলে এখন বলেন, যে ভাই আমাদেরকে বলছিল যে 5 টাকার নোটে আছে, তাহলে 5 টাকার নোটে কি আছে এটাও আমরা চলেন জেনে নেই। কুসুম্বা মসজিদ, ঠিক আছে? অর্থাৎ 5 টাকার যে নোট, সেই 5 টাকার নোটে কি আছে? 5 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? কোন মসজিদের ছবি আছে 5 টাকার নোটে? কুসুম্বা মসজিদ, ঠিক আছে? তো গতদিন ক্লাস শেষ করে যখন আমি আর কি কমেন্টগুলো চেক করতেছিলাম তখন দেখলাম যে একজন এটা বলছে যে মানে একদম না স্যার, মানে মানে কি বলে 60 গম্বুজ মসজিদ একদম 5 টাকার নোটে আছে, সে কনফার্ম, হ্যাঁ, কসম টসম কাইটে ফেলছে। তারপরে আমি ভাবলাম যে মানে আমাকে সে আর কি একটু মানে ইয়াই করে ফেলছে, ভয়ই পাওয়াই দিছিল। পরে আমি দেখলাম যে না, আয় হায়, আমি তো ঠিক, হ্যাঁ। তো 5 টাকার নোটে আসলে লিটারেলি সে আমাকে বাধ্য করছে ওই যে গুগল করতে। তো 20 টাকার নোটে হচ্ছে খানজাহান আলী যে প্রতিষ্ঠিত মসজিদ সেটা আছে। আর 5 টাকার নোটের কথা যে ভাই বলতেছিলেন সেইখানে আসলে কুসুম্বা মসজিদের কথা বলা আছে। ওকে, অস্থির, জোস। নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, একটু ফাঁকে দিয়ে বলে রাখি, আমাদের 15 মে আমাদের কিন্তু ম্যাথ কোর্স শুরু হচ্ছে। যেমনটা আপনারা আমাদের লাইভে দেখেন একটা কমেন্ট পিন করা আছে, সেখানে আমাদের মোত্তাসিম পাহলভী স্যারের ম্যাথ কোর্স কিন্তু শুরু হয়ে যাবে 15 মে থেকে। সো এর আগেই আপনারা এই পিন করা যে কমেন্টটা আছে অবশ্যই ক্লাস শেষে সেই কমেন্টটা চেক করবেন, অথবা আমাদের মোত্তাসিম পাহলভী পেজে গিয়ে কিন্তু আপনি সেইখানে এই ইনফরমেশনটা পাবেন, এবং কল সেন্টারেও আপনি আমাদের ফোন দিয়ে ভর্তি হতে পারেন, ঠিক আছে? 15 মে থেকে মোত্তাসিম পাহলভী স্যারের একটা মেগা কোর্স আসতেছে। এই বছরে আর কোনো গণিতের কোর্স আসবে না, তো এই মেগা কোর্সে অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, এরপর দেখেন ওয়াবদা এর পূর্ণ রূপ লিখুন। হ্যাঁ, এটা পানি উন্নয়ন বোর্ডে আসছে। তো ওয়াবদা এটা আমাদের কেন জানতে হবে? কারণ আমরা যখন স্বাধীনতা অর্জন করি নাই, যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তখন আসলে নাম ছিল ওয়াবদা। এটাকে আসলে বলা হয় ওয়াটার, ওয়া থেকে ওয়াটার, পি এর জন্য হচ্ছে পাওয়ার, ডি এর জন্য হচ্ছে ডেভেলপমেন্ট, আর এর জন্য হচ্ছে অথরিটি, ঠিক আছে? তাহলে ওয়াটার, এখানে একটা অ্যান্ড আছে, ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি। তো স্বাধীনতার পরে আমরা যখন হচ্ছে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, হ্যাঁ, তো স্বাধীনতার পরে যেটা হয় যে এই দুইটা আসলে ভেঙে যায়, ঠিক আছে? তখন পানি উন্নয়ন বোর্ড হয়, যেইটার প্রশ্ন আমরা, ও আচ্ছা, ওই যে পানি উন্নয়ন বোর্ড, এই যে দেখেন পানি উন্নয়ন বোর্ড, এবং পরে কি আবার বিদ্যুৎও আলাদা হয়ে যায়, ঠিক আছে? বিদ্যুৎ এবং পানি আগে একসাথে ছিল, পরবর্তীতে আলাদা হয়, ঠিক আছে? ওকে, সো এটা পানি উন্নয়ন বোর্ডের জন্য একটা রিলেভেন্ট প্রশ্ন ছিল, সো আসছিল, আমরা জেনে রাখবো, হ্যাঁ। আচ্ছা, দেখেন এই প্রশ্ন শুধু এই দুইটা জায়গায় আসে নাই, সিভিল সার্জন সিলেট কিছুদিন আগে প্রশ্ন হয়েছে, পরীক্ষা হয়েছে, এবং এটা পানি উন্নয়ন বোর্ডেও আসছে। কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে? ঝটপট বলেন, এখানে অনেক কিছু জানার আছে, ঝটপট বলেন। কোন দেশ প্রথম স্বীকৃতি প্রদান করে? বলেন। প্রথম স্বীকৃতি দেয় কে? প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান। দ্বিতীয়, ভুটানের ঠিক কয়েক ঘন্টা পর কে দেয়? ভারত। মনে থাকবে? ওকে, এখানে আরো প্রশ্ন আসে, আপনাকে বলে
প্রথম আরব দেশ যারা স্বীকৃতি দেয়, প্রথম আরব দেশ, প্রথম আরব দেশকে ঝটপট বলেন। প্রথম আরব দেশ ইরাক, ঠিক আছে। প্রথম আরব দেশ কারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক, ঠিক আছে। তাহলে বলেন তো প্রথম অনারব দেশ কিন্তু মুসলিম, প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে কারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ঝটপট বলে ফেলেন, ঝটপট, খালি রাখছি, বলে ফেলেন, ঝটপট বলে ফেলেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন তো যে প্রথম ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে, ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে কারা আমাদেরকে স্বীকৃতি দেয়? এবং একই সাথে আপনি একটু বলেন তো প্রথম আফ্রিকান কান্ট্রি হিসেবে কারা আমাদেরকে স্বীকৃতি দেয়? এই যে এক স্লাইডে মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, আর কোথাও যেতে হবে না। খেয়াল করেন, একজন বলছে ইরান, না, প্রথম আরব দেশ হিসেবে হচ্ছে ইরাক। এইটা ঠিক আছে, হ্যাঁ, এইটা ঠিক আছে, ঠিক আছে, এইটা ঠিক আছে। এখন আপনাকে বলছি যে প্রথম অনারব মুসলিম দেশ, প্রথম অনারব মুসলিম দেশ মালয়েশিয়া। অস্থির, জোস, মালয়েশিয়া, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখন বলেন তো প্রথম ইউরোপিয়ান কান্ট্রি, প্রথম ইউরোপিয়ান কান্ট্রি কারা? বলেন ঝটপট, প্রথম ইউরোপিয়ান কান্ট্রি। আই থিঙ্ক দেখা যাবে, দেখা যাচ্ছে তাই না? আমি একটু এখান দিয়েই লিখি, পূর্ব জার্মানি বা ইস্ট জার্মানি। তখন আর কি এরকম বিভাজন ছিল, হ্যাঁ, তো তখন যেহেতু পূর্ব জার্মানি ছিল, আমরা পূর্ব জার্মানিই বলবো, ঠিক আছে। প্রথম ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে আমাদেরকে কারা স্বীকৃতি দেয়? পূর্ব জার্মানি। যদি প্রথম আফ্রিকান কান্ট্রি বলে, তাহলে প্রথম আফ্রিকান কান্ট্রি হচ্ছে সেনেগাল, ঠিক আছে। প্রথম কান্ট্রি, প্রথম আফ্রিকান কান্ট্রি হিসেবে কাকে বলবো আমরা? সেনেগাল, ঠিক আছে। সেনেগালকে আমি চিনছি হচ্ছে 2002 বিশ্বকাপ ফুটবলে, তারা খুব সম্ভবত ফ্রান্সকে হারাই দিছিল। তো ফ্রান্স 1998 সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। তখন এত খেলাধুলা বুঝতাম না, ছোট্ট ছিলাম। তো 2002 সালে আমি দেখলাম যে জিদান নামে একজন খেলোয়াড় ছিল ফ্রান্সে, হেনরি নামে একজন খেলোয়াড় ছিল, এবং আমি ভাবছি 98 ওরা বিশ্ব চ্যাম্পিয়ন, তাহলে 2002 তো ওরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তা আমি সুবিধাবাদী হিসেবে ফ্রান্সকে পছন্দ করে নিয়েছিলাম আর কি। পরে দেখলাম যে সেনেগালের কাছে হেরে গেল। আমি আসলে অনেক কষ্ট পাইছিলাম, যদিও অনেক বাচ্চা ছিলাম, বাট অনেক কষ্ট পাইছিলাম। তো এই হলো সেই সেনেগাল যাদের বিরুদ্ধে আমি কষ্ট পাইছিলাম, বাট পরে যখন জানলাম তখন আমি ওদের শুধুই ভালোবাসছি, কারণ সেনেগাল হচ্ছে প্রথম আফ্রিকান কান্ট্রি যারা আমাদেরকে কি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, অনেকেই তো জানেন এগুলো, জোস। আচ্ছা, আচ্ছা, আরও দুইটা একটু জেনে রাখি, আর দুইটা একটু জানবো, হ্যাঁ। বলেন তো যে একটা হচ্ছে প্রথম উত্তর আমেরিকার দেশ, উত্তর আমেরিকা, আর হচ্ছে প্রথম দক্ষিণ আমেরিকা। এবার এগুলো যখন মানচিত্রের ক্লাস করব তখন আরও ডিটেলস পড়বো, হ্যাঁ, কে কোথায় আছে সেগুলোও বলে দিব। আচ্ছা, তাহলে বলেন তো যে প্রথম উত্তর আমেরিকার দেশ হিসেবে কোন দেশ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ঝটপট বলেন, প্রথম উত্তর আমেরিকার কোন দেশ? উত্তর আমেরিকার কোন দেশ? উত্তর আমেরিকার যেই দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় তাদেরকে নিয়ে আমরা অনেক মানে আলাপ আলোচনা করি, কারণ হচ্ছে তারা T20-তে মোটামুটি শক্তিশালী একটা দেশ, হ্যাঁ, তাদের শরীর একদম পাঠার মতো। দক্ষিণ আমেরিকা, বেলজিয়াম কেমনে কি? বেলজিয়াম দক্ষিণ আমেরিকা কেমনে? বেলজিয়াম একটা ইউরোপিয়ান কান্ট্রি, হ্যাঁ। আপনি এই জন্য আপনাকে খেলা দেখতে হবে, হ্যাঁ। কেন খেলা দেখতে হবে? কারণ আর মাসখানেকও নাই, ইউরো ফুটবল শুরু হবে। এইটাও আমি ক্লাসে করাইছিলাম, হ্যাঁ, যে জুন মাস থেকে একটা গ্লোবাল টুর্নামেন্ট শুরু হচ্ছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ফিফা ইউরো 2024, ঠিক আছে। পড়াইছিলাম আমি ক্লাসে। যিনি অ্যান্সার করছেন ভুল অ্যান্সার করছেন, কারণ কি? কারণ তিনি ক্লাস করেন নাই, হ্যাঁ। তো বেলজিয়াম, বেলজিয়াম কোনো কালেও ইয়া ছিল না, ওই যে উত্তর আমেরিকা ছিল না, ঠিক আছে। তো বেলজিয়াম হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি, এবং শুধুমাত্র ইউরোপিয়ান কিছু দল নিয়ে এই ইউরো কাপ অনুষ্ঠিত হবে কিছুদিন পর। সো সেটা আপনি অবশ্যই দেখবেন, দেখলে কারা কারা ইউরোপের অন্তর্ভুক্ত দেশ অ্যাটলিস্ট এটা আপনার মনে থাকবে। প্রথম উত্তর আমেরিকার কান্ট্রি হিসেবে বারবাডোজ আমাদেরকে হচ্ছে স্বীকৃতি দেয়, বারবাডোজ, ঠিক আছে। ওই যে ওয়েস্ট ইন্ডিজ একটা দেশই বলা যায়, দেশ বলা আসলে যাই হোক, দেশের মতোই, ওখানে অনেকগুলা প্রভিনেন্স মিলে আর কি তারা ক্রিকেট খেলে। সেখানে গায়ানার লোকজন আছে, বারবাডোস থেকে লোকজন আসে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ওয়েস্ট ইন্ডিজ বা তার একটা মানে গ্রুপ অফ ইয়া হিসেবেই আসলে খেলে। তো বারবাডোস হচ্ছে প্রথম উত্তর আমেরিকার দেশ হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেয়। আর যদি আপনাকে বলে দক্ষিণ আমেরিকা, তাহলে এটা হয়ে যাবে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা, ঠিক আছে, ভেনেজুয়েলা। ওকে, অস্থির, আয় হায়, আয় হায়, ভেনেজুয়েলাও অ্যান্সার করছে, আমি খেয়ালই করি নাই। অস্থির, অস্থির, জোস। আচ্ছা, হাইলা, এত কঠিন কঠিন প্রশ্ন করে এখন এই প্রশ্ন সলভ করতে আর ভালো লাগে বলেন?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে? এইটা তো পারবো না, এইটা কেমনে পারবো? হায় রে, এইটা কি সম্ভব? না, আমি সব অ্যান্সারই দেখছি। হ্যাঁ, আমি এটা তো ওই যে কে জানি, যে পারছে তাকে তো আসলে বলে লাভ নাই, যে পারে নাই তাকে বলতে হবে, কারণ তার শিখা হবে আর কি। হ্যাঁ, বার্বাডোস, ভেনেজুয়েলা, হ্যাঁ জোস, অস্থির অস্থির অস্থির। ওকে, থ্যাংক ইউ নূর। তারপরে হচ্ছে হাবিল, রিপন, সবাই পারছে। মানে আমি এক্সপেক্ট করছিলাম ভেনেজুয়েলার নাম আপনারা বলবেন না, তো আপনারা তো অস্থির, মানে হায় হায়, জোস জোস। ফয়সাল, সাফা, অনেকে অ্যান্সার করছে। ওকে, ঠিক আছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ অনুষ্ঠিত হয়? এই ঘোড়ার ডিমটা আসছিল আর কি। তো যারা পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষা দিবেন, টেকনিক্যাল পোস্টে পরীক্ষা দিবেন, তাদের মন খারাপ করার কিছু নাই। এই প্রশ্ন নাও আসতে পারে, আর একটু ডিপে যাবো আমরা, ঠিক আছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এইটা তো আমরা সবাই জানি। বলেন এইটা স্বীকৃতি দেওয়া হয় কোন দেশে বা কোন শহরে এবং কাদের অধিবেশনে? বলেন ঝটপট, ঝটপট বলেন, ঝটপট বলেন, ঝটপট। পারা উচিত, পারা উচিত। জাতিসংঘ স্বীকৃতি দেয় অবভিয়াসলি। জাতিসংঘের কততম অধিবেশন? বলেন কততম অধিবেশন, ঝটপট বলেন কততম অধিবেশন। ঠিক আছে, কততম অধিবেশন, তাড়াতাড়ি বলেন। কততম অধিবেশন বলেন তো? 30তম অধিবেশন, ঠিক আছে? জাতিসংঘের 30তম অধিবেশন। এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় হচ্ছে প্যারিসে। কোথায় অনুষ্ঠিত হয়? প্যারিসে। তাহলে আপনাকে প্রশ্ন দিতেই পারে যে জাতিসংঘের 30তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়। এখন আপনি তো বলবেন যে ভাইয়া বা স্যার, আপনি তো গত ক্লাসে করাইছেন যে জাতিসংঘের কততম অধিবেশন চলে। আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে করাইছি, আপনি যদি অস্বীকার করেন তাহলে কিছু বলার নাই। আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে বলছি যে বর্তমানে জাতিসংঘের কততম অধিবেশন চলে, এটা একটা পরীক্ষায় আসা প্রশ্ন। আমি বলছিলাম 78তম। তাহলে আপনি বলতে পারেন যে 30তম কেন আসছে, কি সম্ভব নাকি? আপনারা যেটা করেন, আপনারা ওই তখন 1 নাম্বার থেকে 78তম কোন অধিবেশন কোথায় কোথায় হয়েছে এগুলো আপনারা একটা খাতায় নোট করেন। তারপর ওর মধ্যে ছন্দবন্ধ কি যে সব বানান আল্লাহ জানে, এত শর্টকাট পড়েন, মানে কেমনে পড়েন, কে এই ধৈর্য দেয় আপনাদেরকে, কে এত শর্টকাট দেয় আমি জানি না। তো এই রকম বোকামি করেন, বাট আপনার কাজ হচ্ছে কি লিঙ্ক করে পড়া। আপনি খালি ওই যে কিছু বইটই দেখি এরকম, যে এরকম এক লাইনে একটা প্রশ্ন দেয়, অ্যান্সার লিখে দেয়, এক লাইনে একটা প্রশ্ন দেয়, অ্যান্সার লিখে দেয়। আবার আরও কিছু বই আছে যেগুলো আমি দেখি যে শুধু যেটা রাইট অ্যান্সার ওইটার ব্যাপারেই বলে। আরে অন্যান্য যে অপশনগুলো আছে ওই অপশনগুলো কি এমনি এমনি দিছে? ওগুলো তো আশেপাশ থেকেই, মানে সঠিক উত্তরের আশপাশের বা কাছাকাছি কোনো রিলেভেন্ট ইনফরমেশন আছে বলেই তো ওই অপশনগুলো দিয়ে আপনাকে বিভ্রান্ত করা হয়। সেইটা আসলে আলোচনা হয় না, যেটা আমি ক্লাসে আলোচনা করি, ক্লাসে প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করি, ঠিক আছে? এবং জাতিসংঘের 30তম অধিবেশন, এইটার মানে আপনি মুখস্থ করবেন না, আপনার তখন মাথায় ক্যাচ করতে হবে, আচ্ছা জাতিসংঘের 30তম অধিবেশন কেন দিছে, কারণ এটা একটা সিগনিফিকেন্স আছে। 38তম বিসিএস একটা প্রশ্ন আসছিল যে ব্রুনাইয়ের গভর্নরের নাম কি, ওইটা এই জন্য দেয় নাই যে আপনার প্রত্যেকটা দেশের, জাতিসংঘের যে 193টা দেশ অনুমোদন দিছে, প্রত্যেকটা দেশের আপনার গভর্নরের নাম মুখস্থ করবেন নাকি, ওটা এখন শর্টকাট ছন্দ বানাবেন নাকি? না, ওইটার সিগনিফিকেন্স ছিল। এইটা আসলে আমি আর আপনি বুঝতে পারি না, দ্যাটস ওয়াই আমি আর আপনি আসলে এই অবস্থায় আছে আর কি। সো আমাদের আরো ভালো অবস্থায় যেতে হবে, ঠিক আছে? তাহলে জাতিসংঘের 30তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? প্যারিসে অনুষ্ঠিত হয়। কত তারিখে অনুষ্ঠিত হয়? এখন সবগুলো কি মনে রাখা সম্ভব? এইটা কেন মনে রাখবেন? কারণ এই অধিবেশনে আমাদের কি হয়, আমাদের প্রাণের ভাষা বাংলা, রাষ্ট্রভাষা বাংলা, যেটা সংবিধানের 3য় অনুচ্ছেদে বলা আছে যে আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, ঠিক আছে? এবং এটা কীভাবে মনে রাখবেন? বাংলা লিখতে 3টা অক্ষর লাগে। সো আপনি মনে রাখবেন সংবিধানের প্রথম ভাগের 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রভাষা বাংলা, ঠিক আছে? তো এই যে আমাদের প্রাণের ভাষা বাংলা, সেই বাংলা ভাষাকে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 188টা দেশ। কয়টা দেশ? 188টা দেশ। কয়টা দেশ? 188টা দেশ। 188টি দেশ, ঠিক আছে? তারা কি করে? 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের 30তম যে অধিবেশন, সেই অধিবেশন যেটা ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়, সেইখানে 188টি দেশের সমর্থন নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। কোন তারিখে? এই যে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে? অনেক কথাবার্তা জেনে গেছি, হ্যাঁ, অনেক কথাবার্তা জেনে গেছি। ওকে, এখানে আর কিছু বলার নাই। ওকে।
ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে, আইসিডিডিআরবি এর পূর্ণরূপ লিখুন। এটা কোথায় আসছে দেখেন, সিভিল সার্জন সিলেট। হ্যাঁ, তো এই যে এই ধরনের যে পরীক্ষাগুলো আছে, এখন অনেক পরীক্ষা হচ্ছে এরকম, সিভিল সার্জন কয়দিন আগে পাবনার পরীক্ষা গেল, তো স্বাস্থ্য সহকারী নিয়োগ হচ্ছে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। এটা আমি আসলে আপনাদেরকে নিজেদের দায়িত্ব দিয়ে দিব, এটা আপনারা নিজেরা করবেন এইখানে, আর আমার কোনো ইনপুট দেওয়ার কিছু নয়, ফুল ফর্ম নিজ দায়িত্বে জেনে নেবেন। এটা আমি আর বললাম না, এটা আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি, এলপিজি এর পূর্ণরূপ লিখুন। আচ্ছা, এইটা আমি জাস্ট একটু লিখে দেই। হ্যাঁ, এটা একটু লিখে দেই। এটা আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি তাদের জন্য কমন একটা টার্ম, এটা আমরা পারি। আর যাদের কাছে নতুন তাদের জন্য আমি এটা লিখে দিচ্ছি। এটাও আপনি চাইলে আমি হোমওয়ার্ক দিতে পারতাম, বাট স্টিল লিখে দিলাম, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, এগুলো নিয়ে রিটেনের ক্লাসে বা বিজ্ঞানের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব হালকা করে। ওকে, যেহেতু জ্বালানি নিয়ে কথা বলতেছি, বিজ্ঞান চলে আসছে, তাহলে এখানে অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে জ্বালানি নিয়ে কথা বলতেছি, জ্বালানি নিরাপত্তা দিবস এইটা আসলে কত তারিখে পালন করা হয়, প্রতি বছর কত তারিখে পালন করা হয় সেটা আমাদের জানতে হবে। কারণ কি, এইটাও আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু একটা জাতীয় ইভেন্ট, ন্যাশনাল ইভেন্ট, এবং এটা একটা বছর পরীক্ষায় আসছে, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এখানে আসছে কত তারিখে, 9 আগস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটার আদ্যপান্তর আমরা জানলাম না। আচ্ছা, থ্যাংক ইউ। ফুল ফর্ম যারা লিখছেন, আইসিডিডিআরবি এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। হ্যাঁ, পরে বাংলাদেশ লিখতে হবে, আইসিডিডিআরবি। একটু খেয়াল রাখেন, যারা ফুল ফর্ম লিখছেন শুধুমাত্র আই সি ডি ডি আর এতটুকু লিখছেন, এই বিটাও তো এখানে আছে, ওইটারও কিন্তু ফুল ফর্ম লিখতে হয়, বি ফর বাংলাদেশ। ওকে, তাহলে 9 আগস্ট হচ্ছে জ্বালানি নিরাপত্তা দিবস, মনে থাকবে 9 আগস্ট। মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? হ্যাঁ, ওই যে বইয়ের মতো লিখে দেই, 1 নং প্রশ্নের সমাধান দেখুন। 1 নং প্রশ্নের সমাধান দেখুন। ঠিক আছে, বলেন তো 1 নং প্রশ্নের সমাধান কি ছিল? এটার কি ছিল? আচ্ছা, না এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো ভুলে গেলে হবে না, এগুলো মনে রাখতে হবে। শেখ মুজিবুর রহমান, জোস, অস্থির। নেক্সট প্রশ্নে যাই। পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? কোথায় আসছে? ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, 2024। খেয়াল আছে, আমি একটু আগে বলছিলাম পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? 25 জুন 2022 তারিখে। মনে আছে? বঙ্গবন্ধু টানেল চলেন, আচ্ছা সরি, টানেল চলেন। হ্যাঁ, একটু মিক্স আপ হয়ে যাচ্ছিল। বঙ্গবন্ধু টানেল চলেন, আমরা রিক্যাপ করি। হায় সিরিয়াসলি আমার উল্টাপাল্টা হইতেছে। টানেল, বঙ্গবন্ধু টানেল চলেন, আমরা রিক্যাপ করি। কি রিক্যাপ করব? বঙ্গবন্ধু টানেল এইটা কত তারিখে উদ্বোধন করা হয়? ক্লাসে আমরা একটু আগে পড়ছিলাম 28 অক্টোবর, মনে আছে? 28 অক্টোবর 2024, তাই না? ভেরি গুড, 2024। হ্যাঁ, আসেই তো নাই, 2023। বলেন তো মেট্রো রেল, মনে আছে? আমরা একটু আগে এটা পড়ছিলাম, মেট্রো রেল কত তারিখে? ওই যে 28 মিলাইছিলাম, 28 অক্টোবর না কিন্তু, কি ডিসেম্বর, 28 ডিসেম্বর 2022। ঠিক আছে, আর 25 জুন কোনটা? 25 জুন 2022 কোনটা? পদ্মা সেতু। ঠিক আছে, মনে আছে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? চলেন তো দেখি তো মনে আছে কিনা। বঙ্গবন্ধু টানেল এইটার দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু টানেল মনে আছে? বঙ্গবন্ধু টানেল মনে আছে? 3.32 কিলোমিটার। ঠিক আছে, 3.32 কিলোমিটার। বলেন তো পদ্মা সেতু এটার দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বলেন তো পদ্মা সেতুর প্রস্থ কত? যদি আপনাকে প্রস্থ বলে, যেমন প্রস্থ একটা প্রশ্ন আসছিল, কোন একটা চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছিল, তাহলে কি ওইটা 18.18 মিটার, মনে রাখেন। ঠিক আছে, যদি বলে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলো। ঠিক আছে, যদি দৈর্ঘ্য বলে তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলো। ঠিক আছে, কিলোমিটার আর কি, 6.15 কিলোমিটার। ওকে, তাহলে জাস্ট আমি আরেকবার এই স্লাইডে যা যা আছে জাস্ট একবার বলতেছি, খেয়াল করেন। কি বলছি? যদি বলে পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়েছে? পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে কবে? 25 জুন 2022। যদি বলে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? এটা মনে হয় আমাদের পড়তে মুখস্থ হয়ে গেছে, 6.15 কিলোমিটার। আর যদি বলে প্রস্থ, তাহলে হচ্ছে
মিটার, ঠিক আছে। আর একই সাথে আজকের ক্লাসে আমরা আরো কি শিখছি যে বঙ্গবন্ধু টানেল এটা উদ্বোধন করা হয় কবে, এটা উদ্বোধন করা হয় হচ্ছে 28 অক্টোবর 2023। একই সাথে আমি বলছিলাম এই যে 28 অক্টোবর, এই 28 থেকে আমরা আরেকটা তারিখ মনে রাখবো, 28 থেকে আরেকটা তারিখ মনে রাখবো, 28শে ডিসেম্বর 2022। এই দিন কি উদ্বোধন করা হয়, মেট্রো রেল উদ্বোধন করা হয়, ঠিক আছে, মেট্রো রেল উদ্বোধন করা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। তা আমরা আজকে মোটামুটি 20টা প্রশ্ন পড়লাম, আমরা কি আর কন্টিনিউ করবো বলেন তো দেখি, কার কি অবস্থা, সবাই কি ঘুমাচ্ছি নাকি, কি অবস্থা একটু জানান আমাকে। ওকে, যারা যারা আছেন আমি একটু আবারও রিমাইন্ডার দিই, একটা সফট রিমাইন্ডার, সেটা হচ্ছে যে আমাদের দেখেন লাইভে একটা কমেন্ট পিন করা আছে, সেটা হচ্ছে যে মোত্তাসিন পাহলভী স্যারের যে 1020 টাকায় যে একটা জব কোর্স, সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। 15 মে থেকে কিন্তু সেটা ক্লাস শুরু হচ্ছে, সো যারা যারা এনরোল করেন নাই তারা এটা এনরোল করতে পারেন, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে নেক্সট প্রশ্নে যাই, চলেন আর 2-3টা করি আর কি। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বলেন তো দেখি, বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, বাকল্যান্ড বাঁধ এইটা তৈরি করা হয়, এইটা আসলে 1864 সাল, আমি একটু হিন্টস দিলাম, এবং বাকল্যান্ড বাঁধটা আসলে তৈরি করা হয় ওই সময় 1864 সাল, ওই সময়ে যে বুড়িগঙ্গা নদীর তীরে তৎকালীন যে শাহজাহান ছিল, তো তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করা হয়, এবং সেই প্রাসাদের সেফটির জন্য একটা বাঁধ তৈরি করার চিন্তা ভাবনা করা হয়, এবং সেই বাঁধ নির্মাণ করেন বাকল্যান্ড বাঁধ, অর্থাৎ আসলে একজন কমিশনারের নামের সাথে মিল রেখে এই নামকরণটা করা হয়, ঠিক আছে। কোন নদীর তীরে বলেন তো, কোন নদীর তীরে, বুড়িগঙ্গা, ঠিক আছে। গত ক্লাসে আমরা একটা প্রশ্ন পড়ছিলাম যে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি, মনে আছে গত ক্লাসে আমরা একটা প্রশ্ন পড়ছিলাম যে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বলেন তো, ধলেশ্বরী নদীর শাখা নদী, ধলেশ্বরী, ধলেশ্বরী এই যে নদী, এর শাখা নদী কোনটা, শাখা নদী কোনটা বলেন তো, শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, গত ক্লাসে পড়ছি ধলেশ্বরী নদী শাখা নদী বুড়িগঙ্গা। তো এই বুড়িগঙ্গা নদীর তীরে বাকল্যান্ড বাঁধ তৈরি করা হয় কত সালে, 1864 সালে, এবং এটা কে তৈরি করেন, কমিশনার চার্লস বাকল্যান্ড, ঠিক আছে, মনে থাকবে। ওকে ওকে, অস্থির। নেক্সট প্রশ্নে যাই, কি বলছে দেখেন, মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি, ঠিক আছে, এটাও দেখেন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর অর্থাৎ জিএসবি 2024 একটা প্রশ্ন, মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটা, যশোর, সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা যশোর, এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা নিয়ে কথা বলার আর কিছু নাই, সর্বপ্রথম শত্রুমুক্ত হয় কে, যশোর, মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। নেক্সট প্রশ্নে চলে যাই, বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি বলেন, এইটা একটু আনকমন, এটা সিভিল সার্জন 2024 আসা প্রশ্ন, বলেন এটার নাম, এটার অ্যান্সার কি, বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কি হবে বলেন, বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি, দেখি তো এটা পারেন কিনা, এইটা একটু আনকমন, এটা আপনাদের একটু দেখি কি অবস্থা, কার কি অবস্থা। ওকে, অনেকে অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা যারা আসছেন আর কি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, একজন অ্যান্সার করছে যে, ও আচ্ছা ঠিক আছে, যশোর, আচ্ছা আগের অ্যান্সারগুলোই আমি এখনো দেখছি। আচ্ছা একজন অ্যান্সার করছে জানি না, বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম জানি না, কেমন হলো এই ব্যাপারটা। আচ্ছা বলে দিই, অ্যাসেনশিয়াল, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, অ্যাসেনশিয়াল, আয় সবাই লিখতেছে জানা নাই স্যার, জানি না, কেমনে কি, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ঠিক আছে, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, একজন লিখছে বেক্সিমকো, ওয়াও জস, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, হ্যাঁ ওকে ওকে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। ওকে, নেক্সট প্রশ্নে যাই, দেখেন কি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, সবাই জানি আমরা, বলেন, খুবই কমন, জাস্ট কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শতবর্ষ উদযাপন করলো, জাস্ট কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন করছে, বলেন তো, বলেন তো কত সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় জাস্ট কয়েক বছর আগে, জোস রিপন বলছে সবার আগে, অস্থির, 1921,
ঠিক আছে, 1921 সালের 1 জুলাই, 1921 সালের 1 জুলাই 877 জন শিক্ষার্থী নিয়ে সর্বপ্রথম 877 জন শিক্ষার্থী নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল পাশ করার ব্যাপারে আমাদের স্যার নব, নামটা ভুলে গেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে করা হয় তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন তার কাছে বিলটা উত্থাপন করানো হয়। হ্যাঁ, 1 জুলাই, 1 জুলাই 1981। সৈয়দ নওয়াব আলী চৌধুরী, যদি হ্যাঁ সৈয়দ নামটা লিখে দিই, সৈয়দ নওয়াব আলী চৌধুরী। ঠিক আছে, সলিমুল্লাহ না, ওইটাই আমার মাথায় চলে আসছিল, আমি সলিমুল্লাহ বলে ফেলছিলাম আর কি, বা বলে ফেলতে লাগছিলাম আর কি। তো তখন আর কি ওই ক্যাচ করছে যে সৈয়দ নওয়াব সলিমুল্লাহ তো মিলতেছে না, তো তাহলে কি হতে পারে, সৈয়দ নওয়াব আলী চৌধুরী। ঠিক আছে, ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত? হ্যাঁ, এইটা আমরা গত ক্লাসে করছিলাম। হ্যাঁ, রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত, এটা আমরা গত ক্লাসে গত কোন একটা ক্লাস আমরা এটা পড়ছিলাম, তাই না? মনে আছে রূপপুর পারমাণবিক প্রকল্প? অ্যান্সারটা কি ছিল? অ্যান্সারটা হচ্ছে ঈশ্বরদী, ঈশ্বরদী পৌরসভা বলে আর কি। আর এটা কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায়। আর যদি বলে যে রূপপুর পারমাণবিক প্রকল্প এটা কোন মন্ত্রণালয়ের অধীনে, এই প্রশ্নটাও কিন্তু একটা জায়গায় আসছিল, যেটা আমরা গত ক্লাসে সলভ করাইছিলাম। আই হোপ আপনাদের মনে আছে, গত ক্লাসে আমরা সলভ করেছিলাম কোন মন্ত্রণালয়ের আন্ডারে? বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক আছে, ওকে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে, এটাও কিন্তু আমরা গত ক্লাসে সলভ করাইছি। ঠিক আছে, আচ্ছা, এখানে আছেন কেউ পাবনা থেকে? কেউ কি আমাদের সাথে যুক্ত হয়েছেন পাবনা থেকে? হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমরা আজকে দেখেন মোটামুটি 25টা প্রশ্ন দেখলাম, চেষ্টা করছি আর কি 25টা প্রশ্ন নিয়ে কথা বলতে, এবং 25টা প্রশ্ন শুধু পড়ি নাই, এই 25টা প্রশ্নের সাথে কিন্তু আমি আগের ক্লাসে কি পড়াইছি বা বিগত অন্যান্য জায়গায় আসা প্রশ্ন, এবং আমি গত ক্লাসে হয়তো বলছি, সেগুলো আমি একটু রিক্যাপ করাইছি। ঠিক আছে, সো আমার মনে হয় যে আপনি জাস্ট 25টা উত্তর জানেন নাই, 25টা ঘটনা জানছেন, 25টা স্টোরি জানছেন, 25টা নতুন বা পুরনো বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আপনি আজকে দেখছেন, এই 25টার সাথে আমার মনে হয় যে আপনি আরও অনেক ধরনের ইনফরমেশন জানছেন। হয়তো এগুলো জানা ছিল বা না জানা ছিল, বাট আমরা কি করছি, আমরা হচ্ছে সেগুলা রিক্যাপ করছি, তাই না? ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে মোটামুটি এই যে 25টা যে প্রশ্ন ছিল, এই 25টা প্রশ্ন আমরা হচ্ছে আজকে দেখলাম। আজকে আমরা মোটামুটি 25টা প্রশ্নতে থাকি। তো আমরা ওই যে যেমনটা বলতেছিলাম যে আমাদের কিন্তু খুব শীঘ্রই পাহলভী স্যারের ম্যাথ কোর্স শুরু হচ্ছে, ওইটাতে আপনারা চাইলে এনরোল করে ফেলতে পারেন। আর আমাদের জিকে ক্লাস অ্যাজ ইউজুয়াল প্রতিদিন তো আমি আসছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সো আজকে কিন্তু আমরা আসলে শুধু 25টা প্রশ্ন পড়ি নাই, অনেকগুলো ইনফরমেশন জানছি। তো আমার রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটা যখন করেন তখন নোট করতে পারলে ভালো, না হলে অ্যাটলিস্ট ক্লাসের শেষে আপনি এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে থাকে, ইউটিউব চ্যানেলে থাকে, সেখান থেকে দেখেও কিন্তু নোটগুলো করে ফেলতে পারবেন। ক্লাস চলাকালীন যদি নোট না করতে পারেন, অ্যাটলিস্ট কমেন্টে অ্যান্সারগুলো করবেন, তাহলে যেটা হবে আপনার কিন্তু একটা হচ্ছে কি লিখতেছেন অথবা কি টাইপ করতেছেন, এই যে টাইপ করতেছেন মুখে বলা, হ্যাঁ, বা রিডিং দেওয়ার চাইতে টাইপ করা বা লিখা, এতে করে কিন্তু আপনার মোটামুটি জিনিসগুলো আরও মাথায়, অ্যান্সারগুলো আরও মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে, একজন বলছে আমার ভয়েস অনেকটা সুশান্ত পাল স্যারের মতো। তা আই উইশ যে আমার মার্কস ওইরকম হইতো আর কি, পজিশন ওইরকম হইতো আর কি। যদিও সুশান্ত পাল স্যারের মানে ওনার একটা ভিডিও দেখলাম যে উনিও আসলে ওই মানে বলতে চাইছে যে আমি ব্যাক বেঞ্চার ছিলাম, পরে দেখা গেছে যে বিসিএসে টপ হয়েছি, তারপর আবার মানে স্কুল কলেজে আমরা সবাই দেখা গেছে যে আমিও যদি ওইরকম বলি, আমারও স্টোরিটা ওই রকম। দেখা গেছে যে এক্সপেকটেশন ছিল একরকম, মোটামুটি ওইরকম একটা এক্সপেকটেশন নিয়ে গেছি, পরে আবার ব্যাক বেঞ্চার হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, অঙ্কের মতো ধুমধাম। হ্যাঁ, থ্যাংক ইউ যে লিখছেন বা যারা নোট করতেছেন আর কি, থ্যাংক ইউ। কমপ্লিমেন্ট যারা দিচ্ছেন তাদের জন্য ধন্যবাদ। আমার বাড়ি ওই যে আমার হোম টাউনের 2-3 জন ভাই বেড়াদার এখানে আমি দেখলাম যে তারা আছে। তো এবং আমি যখন
আমার ক্লাসের মধ্যে হিন্টস ছিল যে আমার হোম টাউন কই, এটা আমার মনে হয় তখন আপনারা জেনে গেছেন, বুঝে গেছেন আর কি। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ওই যেমনটা, আচ্ছা একজন জিজ্ঞেস করছে যে কোর্সের ব্যাপারে, যে সমস্যা হচ্ছে কোর্সের ব্যাপারে একটা ভিডিও আপলোড দিতে। তো আমি যেটা বলবো যে আমাদের এই যে লাইভে এখনও যে কমেন্টটা পিন করা আছে, বা আমাদের ফেসবুক পেজে গেলে কিন্তু ভর্তির ব্যাপারে পোস্ট বা আলোচনা করা আছে, সেইখান থেকেও কিন্তু আপনি রেলিভেন্ট ইনফরমেশন নিতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, একজনকে ধন্যবাদ, আপনি বলছেন যে আপনার 7 পেজ নোট হয়েছে, থ্যাংক ইউ। তো আমাদের এই লেকচার সিরিজ কমপ্লিট হলে অবশ্যই আপনি আমাদেরকে আপনার নোটটা শেয়ার করবেন, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে। ওকে, ঠিক আছে। আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম, তো সবাই যারা যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হব, এবং আপনারা আপনাদের ক্লাস এর ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে চাইলে, কোনো ক্লাস নিয়ে আরও যদি কোনো সুন্দর মতামত থাকে, সেগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর আমরা ইনশাল্লাহ রেগুলার এই ক্লাসগুলি ইনশাল্লাহ যতদিন সুস্থ থাকি কন্টিনিউ করব। আর এরপরে তো দেখা যাক, আপনাদের যেহেতু রেগুলার পরীক্ষা থাকে, প্রতি শুক্রবারেই এখন পরীক্ষা আছে, আমরা চেষ্টা করব যে লাইভে আসার। আপনারাও একটু মানে প্রিপারেশনটা একটু কন্টিনিউ রাখেন। মানে যেহেতু আমরা দেখলাম যে এবার বিসিএসে খুব অল্প পরিমাণ ক্যান্ডিডেট টিকাইছে, সুতরাং বিসিএস ছাড়াও কিন্তু আমাদের অন্যান্য ব্যাকআপ অপশনও রাখতে হবে, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আর ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অবশ্যই রেগুলার পড়াশোনার সাথে সংযোগ রাখবেন। অনেকেই এখানে আছেন যারা চাকরিজীবী বা মানে বিভিন্ন ধরনের কাজে আসলে যুক্ত থাকেন। অনেকেই রাত করে আসলে ক্লাস করতে চান, কারণ সারাদিন পর তারা আমাদের সাথে যুক্ত হন। তো সবাইকে আমি বলবো যে আসলে একটু কষ্ট করে হলেও রেগুলার ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।